হৃদমায়ের প্রেমগাথা পর্ব সংখ্যা ৩৯। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। সঙ্গে আমি আছি মায়া। মায়া থমকে দাঁড়ালো। সর্বাঙ্গে জোরে কম্পন সৃষ্টি হলো মুহূর্তে। হাত পা দুর্বলতায় ভেঙে আসার জোগাড় হলো। মায়া মনে মনে আব্রাহাম আব্রাহাম নামটা বেশ কয়েকবার আওড়ালো। সাথে এও ভাবলো আব্রাহাম আর আয়ন দুটো মানুষ আলাদা। আয়ন ভাইয়া আব্রাহাম নামের লোকটা নয়, সে ভিন্ন কেউ। উত্তেজিত মায়া আরও উত্তেজিত হলো। সেজুতির মুখে স্বাভাবিক নয় আব্রাহাম ভাইয়া নামটা সম্বোধন করার ধরনের বুঝলো সেজুতি আপনজনদের মধ্যে কেউ মায়ার স্বামী। সে যদি চিনে আব্রাহাম নামের মানুষটাকে, সে যদি ভাই হয়, তাহলে সেদিন লোকটা মায়াকে নিজের নাম মিথ্যা বলেনি, সত্যিই বলেছিল। কিন্তু কে এই আব্রাহাম নামের লোকটা? মায়ের জানতে হবে। মায়ের কলিজা কাঁপছে, ভিতরকার অস্থিরতার ছটফটে, গলা শুকিয়ে কাট। ভয়ানক পানি তৃষ্ণা পেল মায়ের মনে হচ্ছে নিঃশক্তিতে তরতর করে কেঁপে যে কোনো সময় জ্ঞান হারিয়ে পড়বে। দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে উঠছে। মায়ের কাঁপা হাতটা গুটিয়ে নিল। হৃদের ফোনটা আবারও মুঠোয় চাপল। এই ফোন মায়া ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত মায়া আব্রাহাম মানুষটাকে চিহ্নিত করতে পারছে। আর যে কোনো মূল্যে হোক মায়া লোকটাকে খুঁজে বের করবেই। মায়া হাঁ করে বড় একটা নিঃশ্বাস ফেলে সেজুতির দিকে তাকালো। ওর গলা কাঁপছে সেজুতিকে আব্রাহাম নামের মানুষটাকে নিয়ে প্রশ্ন করতে। তারপর মায়া মনে সাহস জুটিয়ে ভাঙা স্বরে প্রশ্ন করলো, আব্রাহাম তোমার কোন ভাইয়া আপু? সেজুতি একইভাবে সামনে ছবি তুলতে খানিকটা হতবাক গলায় শুনল, তুমি এতদিনে আব্রাহাম ভাইকে চিনো না? কি বলো এসব? ভাইয়া তো পপুলার একজন মানুষ, আর তাকে চিনে না তারই সুন্দরী বিয়াইন? ভেরি ব্যাড। অধৈর্য গলায় মায়া আওড়ালো, আব্বু বলো না প্লিজ, আব্রাহাম তোমার কোন ভাইয়া না? সেজুতি একইভাবে বলল, তুমি রিদ খানকে চিনো না? রিদ ভাইয়ের পুরো নামই হলো আব্রাহাম রিদ খান। কি? মায়া হঠাৎ চেঁচানোতে চমকানো ভঙ্গিতে লাফিয়ে উঠে পিছন ঘুরল সেজুতি। মায়ার হঠাৎ চিৎকারে একটুর জন্য হাত থেকে ফোনটা পড়েনি ওর। হৃদের সামান্য নামটা শুনতে মায়া এইভাবে কেন রিয়্যাক্ট করলো সেটা বুঝলো না সেজুতি। এই নিয়ে মায়াকে সেজুতি প্রশ্ন করার আগে স্টেজ থেকে ফাহাদ ডাকলো ওকে সেদিকে যেতে। সেজুতি মায়াকে এক পলক দেখে সেদিকে হাঁটলো। আর মায়া ঠাস করে চেয়ারের উপর বসে পড়ে মুখ ঢেকে আবারও ফুপিয়ে কেঁদে উঠল দুঃখে কষ্টে। একদিকে স্বামীকে খোঁজ পাওয়ার খুশি হবে, নাকি রিদ খান মায়ের স্বামী হয় সেটা নিয়ে দুঃখ পাবে। কান্না করতে মায়া মস্তিষ্কে গেঁথে গেল একে একে হৃদের সঙ্গে ঘটে যাওয়া সকল ঘটনাগুলো। মূলত মায়া এখন বুঝতে পারছে হৃদ কেন এতদিন মায়ের সাথে ঘেঁষাঘেঁষি করতে চাইতো, কেন মায়াকে অকারণে ছুঁয়ে দিত, কেন মায়াকে পরকীয়ার মতন বাজে প্রস্তাব দিত। নিজের বউ বলেই হয়তো মায়াকে নির্দ্বিধায় পরকীয়ার প্রস্তাব করত, আর মায়া না বুঝেই রিয়েক্ট করত। লোকটা শুরু থেকে জানতো মায়া হৃদের বউ, আর এর জন্য বউ ভেবেই মায়ের সাথে অমন ব্যবহার করত। আর মায়া না বুঝেই কত খারাপ ব্যবহার করে ফেলেছে। মুখে কত তর্ক করে মায়া, কত বেয়াদবি করেছে হৃদের সাথে। এর জন্য হৃদ মায়ের নাম্বারটাও বেয়াদব বউ হিসেবে সেভ করে রেখেছে। মায়া আসলেই একটা বেয়াদব বউ, নয়তো কেউ স্বামীর সাথে অমন ব্যবহার করে? হৃদ নিশ্চয়ই মায়াকে এখন অভদ্র বেয়াদব মেয়ে বলেই জানে, আর এর জন্য হয়তো মায়ের কলগুলো রিসিভ করে না। হৃদ খানকে সবাই কত সম্মান দেয়, অথচ মায়া হৃদের মুখে তর্ক করতে মুখিয়ে থাকে সবসময়। মায়া কতটা বেয়াদবি করলে অমন বেয়াদব বউ নাম দিয়ে ওর নাম্বারটা সেভ করে রাখে, মায়ের জানা নেই সেটা। মায়ের দীর্ঘ সময়ের ঘটে যাওয়া হৃদের সঙ্গে এক একটা ঘটনার হিসাব মেলাতে ব্যস্ত। সব শেষে যা বুঝলো, হৃদ মায়ের টানে মায়ের কাছে যেত। এতদিন মায়াকে সময় দিতে চাইতো, কিন্তু মায়া কখনো হৃদকে চিনতে পারত না। চোখের সামনে স্বামীকে রেখে অন্যতায় খুঁজে বেড়াতো অকারণে হৃদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখত। এখন মায়া কি করবে? কিভাবে হবে হৃদের মুখোমুখি? মায়া তো এখন মরে যেতে ইচ্ছা করছে। সত্যিটা জানার পর মায়া হৃদের মুখোমুখি হওয়াটা অসম্ভব হয়ে পড়ল। মায়ের কি এখন হৃদকে ছেড়ে দিবে? মায়ের এখন কি করা উচিত সেটা বুঝলো না, শুধু মুখ ঢেকে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। সন্ধ্যা রাত 8:30 ঘরে। সারাদিন প্রহরের তপ্ত রোদে
শরীর শরীর জ্বালাপোড়া করলো। একই ভর সন্ধ্যার আকাশে জ্বলজ্বল করা তারা, নিচে স্নিগ্ধ ধরনের ঠান্ডা হাওয়া বইছে। ভ্যাপসা গরমে তমাট ভাবটা আর নেই। শীতল পরিবেশ, শীতল হওয়ায় মন শরীর জুড়ানোর জন্য যথেষ্ট। কিন্তু এই শীতল পরিবেশও হৃদের মতন মেজাজ মানুষের মন ঠান্ডা হওয়া সম্ভব। ঠান্ডা হওয়া হয়তো সম্ভব না। রুক্ষ হাতে সেই কখন থেকে স্টিয়ারিং চেপে ড্রাইভ করছে সে। সোয়াল শক্ত ক্ষিপ্ত মেজাজ। ডান হাতে জলজল করছে তাজা রক্তের কাটা দাগটা। এই কাটা জায়গায় রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা বুঝতে পারছে না পাশের সিটে বসা রাধি। সে অপরাধী নয়, ভাইয়ের পাশে চুপচাপ বসে উসখুস করছে। পিছনের সিটে যথারীতি আসিফ বসা। আসিফের অবস্থা রাদীপের মতন অপরাধী না হলেও সেও সাংঘাতিক ভয়ে আছে হৃদের ড্রাইভিং করানো। হৃদ রাগে মেজাজ হারিয়ে আবার অ্যাক্সিডেন্ট করে না বসে। আসিফ আল্লাহ আল্লাহ করে নিজের জানটা হাতে নিয়ে বসে আছে। কি একটা অবস্থা তার, পারছে না হাউমাউ করে কাঁদতে হৃদের ভয়ে। আবার হৃদকেও কিছু বলতে পারছে না। তাহলে রাদীপের উপর হওয়া সবটা রাগ সোজা আসিফের উপর দিয়ে চলে যাবে। সেজন্য আসিফ এক প্রকার বাধ্য হয়েই চুপ রইল। তবে রাদীপ অপরাধী মুখ করে চুপি চুপি বারবার হৃদের আহত হাতগুলোর দিকে তাকাচ্ছে। হৃদ দক্ষ হাতে ড্রাইভিংয়ে হাত চালানোর জন্য তার বাহুর মাংসপেশি ফুলে কালো শার্টের উপর দিয়ে ঠিকরে ছিঁড়ে বের যাচ্ছে বডি। কুনুয়ে গুটানো শার্টের হাতাগুলো এলোমেলো। কালো শার্টের উপর রক্তের ছিটে ফোঁটাগুলো কালো দাগ হয়ে আছে। তখনকার অফিসের পরিপাটি হৃদ খান আর নেই। এখন বেশ উগ্র আর ভিলেন টাইপের মনে হচ্ছে তাকে, যাকে এক দেখায় মানুষ বলবে সে মারামারিতে ওস্তাদ। রাদীপ শূন্য গলায় ঠোক গেল। ভয়ার্থ চোখ আওড়ালো হৃদের বাম হাতের দামি রোলেক্স ঘড়িটার দিকে। কাঁচ ভেঙে থেঁতলে গেছে ঘড়িটার, আর সেই কাঁচ ভাঙা হৃদের হাতের শিরায় ঢুকে কাটা চিরার মতন দাগ হয়েছে। রাদীপের বেশ মায়া হলো বড় ভাইয়ের জন্য। আজ ওর জন্য হৃদ আবারও মারামারিতে জড়ালো। মা শুনলে নিশ্চয়ই রাদীপকে বলবে, কিন্তু রাদীপ বা কি করবে? ও কি জানতো নাকি হঠাৎ এমন হামলা হবে ওর উপর? কি ভয়ানক একটা পরিস্থিতিতে ফেঁসে গিয়েছিল সে। যদি সময় মতো হৃদ ভাই না আসতো তাহলে হয়তো আজ রাদীপের মৃত্যু হতো, আর নয়তো শত্রুরা ওকে ভয়ঙ্করভাবে আহত করে রাস্তায় ফেলে যেত। এমনিতেই হৃদের আসার আগে লোকগুলোর সাথে ধস্তাধস্তি করে পালাতে চেয়ে বেশ আঘাত পেয়েছে সে। গুন্ডা লোকগুলো সংখ্যা বেশ ছিল, প্রায় 20-25-এর মতন হবে। এতগুলো লোকের সাথে সে আর ড্রাইভার একা পেরে উঠবে না বলে পালাতে গিয়ে তারাও আহত হলো। রাদীপের তো গায়ে হলুদ পাঞ্জাবিটা জায়গায় জায়গায় ছিঁড়ে রক্তের দাগ লেগে আছে। সাথে রাদীপের কপালে, গালে, গলা, হাতে, বুকে, পেটে প্রায় অনেক জায়গায় কাটা ছিঁড়ার দাগ হয়েছে। রাদীপ অপরাধী নয়, ভারী নিঃশ্বাস ফেলল। আজকের ঝামেলাটা মূলত তাদের বাবা নিহাল খানের রাজনৈতিক শত্রুতা ধরে করা হয়েছিল রাদীপের উপর। বংশ পরম্পরায় রাদীপদের পরিবারের সকলেই রাজনৈতিকের সাথে জড়িত। বলতে গেলে বাপ, দাদা, বড় বাবা সকলেই রাজনৈতিক করত। এই সূত্রে হৃদয় সবে জড়িত। রাদীপ জড়িত আছে, তবে খুব কম। বাবা নিহাল খানের ইলেকশনের কাজে ছাড়া তাকে আর দেখা যায় না এসব। মূলত তারা একটা রাজনৈতিক পরিবারের বংশধর, আর সেজন্য তাদের গোপন শত্রুর সংখ্যাও বেশি। রাদীপ মূলত এসব রাজনৈতিক বেশি একটা জড়ায় না, কিন্তু সরাসরি হৃদের ক্ষতি করতে পারছে না বলে রাদীপকে দুর্বল পয়েন্ট বানিয়ে মারতে চেয়েছিল। সময় মতো হৃদ চলে আসায় এই যাত্রায় প্রাণে বাঁচল সে। রাদীপ বেশিরভাগ সময়ই দেশের বাইরে থাকে পড়াশোনার জন্য। পেশায় সেও একজন ডাক্তার, এবার ডাক্তারি ইন্টার্নশিপ করছে। রাদীপ দেশে যখন আসে তখন বাবা মার ভাইয়ের বাসায় দৌড়াদৌড়ি করে দিন কাটায়। আসলে তাদের বাবা মার সম্পর্কের অবনতির জন্য হৃদ, রাদীপ দুই ভাই বাবা মার সঙ্গে একত্রে থাকতে পারে না। তাদের সুন্দর পরিবারটা একত্রে হয়েও আজ বিচ্ছিন্ন। রাদীপ হতাশার ভারী শ্বাস ফেলে হৃদকে উদ্দেশ্য করে অপরাধী গলায় শুধালো, ভাই, তোমার কাটা হাতে এখনো রক্ত পড়ছে, ব্যান্ডেজ করা দরকার। তুমি গাড়িটা আসিফকে চালাতে দাও, আমি তোমার হাতের ব্যান্ডেজটা করে দিই। রাদীপ কথা থামতে থামতে বেশ জোরে ব্রেক কষল হৃদ। হঠাৎ ব্রেক কষার পিছন থেকে আসিফ আর সামনে থেকে রাদীপ দুজনই সামনে ঝুঁকে গেল মুহূর্তে।
তাড়াহুড়োয় দুজনে ঠিক হয়ে বসার আগে হৃদ শক্ত চোয়ালে স্টিয়ারিং চেপে বলল, বের হও। তাড়াহুড়োয় রাদীপ আসিফ দুজনেই সোজা হয়ে বসলো। আসিফ তো ভয়ে একদলা থুতুও বুকে ছিটিয়ে নিল। যানটা তার হাতে চলে এসেছিল হঠাৎ হৃদের ব্রেক কষে। মনে হয়েছিল এই বুঝি ইন্নাল্লাহ হয়ে পড়বেন নিজের নিজে। ভাগ্যের ফেরে আজ সে বেঁচে গেল। কিন্তু আর কিছুক্ষণ হৃদ ভাই ভাবে হঠাৎ ব্রেক কষে গাড়ি চালালে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার আগে কখন কি হবে সেই ভেবে টেনশনে সে হার্ট অ্যাটাক করে মারা যাবে। আসিফের আকাশকুসুম চিন্তার ধ্যান কাটলো রাদীপের অধৈর্য গলায়। হৃদকে শুধিয়ে রাদীপ বলল, মানে কি হয়েছে ভাই, বের হব কেন? স্টিয়ারিং শক্ত হাতে চেপে দাঁত কিরমির করে হৃদ একই গলায় বলল, আই সেড বোথ আর আউট নাও। হৃদের রাগ বুঝে আসিফ আর কোনো কিছু চিন্তা না করেই পিছনের দরজা খুলে লাফিয়ে বের হয়ে যায়। কিন্তু রাদীপ তারপরও হৃদের সঙ্গে থাকতে চেয়ে বলল, ভাই আমি একটু থাকি না তোমার সাথে? নো নেভার, আউট। অজ্ঞাত হৃদের ধমক খেয়ে রাদীপ গাড়ি থেকে নেমে দেখলো ওরা ফাহাদদের বাড়ির গেটের সামনে। মাথার উপর ফেরি লাইটের ছাদ, বিয়ে বাড়ির হইচই, গান বাজনা কানে আসছে তাদের। আসিফ রাদীপ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে হৃদকে এক পলক দেখে এগোলো বাড়ির ভিতরের দিকে। হৃদ তখনও জেদ ধরে গাড়িতে বসে অপেক্ষা করলো নিজের রাগ কমার। গরম মেজাজ নিয়ে বিয়েবাড়িতে প্রবেশ করলে আরও মেজাজ খারাপ হবে তার। এত মানুষের ভিড় দেখে হৃদ এই মুহূর্তে ভুলেও এসব বিয়ের ঝামেলায় আসতো না। বউটা যদি এই বিয়েবাড়িতে না থাকতো তাহলে সেও আর ফিরে আসতো না। কিন্তু বেহায়া মনটাকে সে এসব বুঝাতে পারছে না। বউটার জন্য এই বাড়িতে মনটা পড়ে আছে বলে সে বাধ্য হয়ে মনের পিছু পিছু এখানে এসেছে, নয়তো সে কখনো এত বেহায়া হতো না। তার বেহায়া মন আর তার বেয়াদব বউ দুটোই তার কথা শুনে না, খালি অবাধ্যের মতন একটা আরেকটাকে খোঁজে। হৃদ পরপর ভারী শ্বাস টেনে নিজের রাগ কমাতে চেয়েও ব্যর্থ হলো। কিছুক্ষণ দম ধরে বসেও রইল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। উল্টো অকারণে আরও মেজাজ খারাপ হলো তার। হৃদের এই বালের মেজাজটা চট করে খারাপ হয়ে যায়। একবার মাথা গরম হয়ে গেলে তৎক্ষণাৎ শান্তও হতে পারে না সে, সময় লাগে। হৃদ সিটে বসে গাড়ির ড্রয়ার খুলে এক টুকরো সাদা রুমাল নিয়ে ডান হাতে কাটা জায়গায় পেঁচালো। রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা জানা নেই, তবে মুহূর্তে সাদা রুমালে লাল রক্ত দাগ হয়ে গেল। হৃদ ক্ষিপ্ত মেজাজে বাম হাতের ভাঙা ঘড়িটা খুলে ছুঁড়ে ফেললো গাড়ির সিটে। ততক্ষণে রাদীপ আসিফ বাড়ির ভিতরে প্রবেশ করা শেষ, কাউকে আর দেখা যাচ্ছে না। হৃদ গাড়িটা ঘুরিয়ে বাড়ির ভেতর ঢুকালো, তবে পার্কিং এরিয়াতে নিয়ে গেল না, বরং বাড়ির ভিতরে প্রবেশ করার রাস্তায় গাড়িটা দাঁড় করালো ফেরি লাইটের ছাদের নিচে। এদিকটা একটু আবছা, অন্ধকার আছে, মানুষের আনাগোনা কম, সেজন্য গাড়িটা এখানে দাঁড় করালো হৃদ। বউয়ের সাথে দেখা করে সে আবার চলে যাবে তাই। হৃদ দক্ষ হাতে গাড়ির দরজা ঠেলে বের হলো। মেজাজি ভঙ্গিতে ঠাস করে গাড়ির দরজা বন্ধ করে সামনে গেল। দৃষ্টি তার তখনও বাম হাতের শিরার কাটা ছিঁড়া জায়গার উপর। হৃদ গাড়ি থেকে নেমে 2 কি 3 কদম সামনে এগোলো। 4 কদম ফেলবে, এরই মধ্যে কেউ ঝড়ের গতিতে পা ফেলে হৃদের কোলে উঠে গলা জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় এতে হৃদ তাল হারালো, আর ওই 2-3 কদম সামনে পা বাড়ানো পাগুলো মুহূর্তে পিছু হেঁটে ধারাম করে গাড়ির বন্ধ দরজাতে বাড়ি খেলো পিঠ। এতটা জোরে সোরে খেলো যে হৃদের পিঠের ধাক্কায় পুরো গাড়ি সহ নড়ে উঠল তক্ষুনি। হৃদ চোখ খিচে বন্ধ করলো, তার পিঠে ব্যথা পেল, কিন্তু মায়া তখনও পা ফিরে হৃদের কোলে বসে রইল, গলায় মুখ ডুবিয়ে। রাগান্বিত হৃদ এক মুহূর্তের জন্য নিজের রাগ ভুলে গেল। বিস্ফোরণের হতবিহ্বল হয়ে বোঝার চেষ্টা করলো আসলে কি হয়েছে তার সাথে, কে তার কোলে। হৃদের রুমাল বাঁধা হাতটা অটোমেটিক্যালি চলে গেল মায়ের কোমরে। বেশ তবদা খাওয়ার মতন ঘোরে মাঝে রইল হৃদ। তারপর বেশ কয়েক সেকেন্ড সময় লাগলো তার এটা বুঝতে যে আসলে কি হয়েছে তার সাথে। সবটা বুঝতে পেরে হৃদরা পুনরায় তিল মিলিয়ে উঠল। ক্ষিপ্ত মেজাজ আরও ক্ষিপ্ত হল। কোথা থেকে কোন উটকো ঝামেলা এসে তার কোলে চড়েছে, এত বড় সাহস! হৃদের ক্ষিপ্ত হাত তক্ষুনি চালান হলো মায়ের হাতে।
শক্ত হাতে মায়াকে কোল থেকে সরাতে চাইলে মায়া মুহূর্তে হৃদের সেই হাতটা ঝাড়া দিয়ে ফেলতে ফেলতে হু শব্দ করলো নাকচ করে। হৃদের হাত থামে। থমকে যাওয়া ভঙ্গিতে তার বুক কেঁপে ওঠে বউয়ের উপস্থিত বুঝে। শক্ত হাতটা মুহূর্তে নরম হয়ে আসলো। তিল মিলিয়ে ওঠা রাগটা পানি পানি হলো। ঘোর থেকে বেরিয়ে এবার বেকুব বনে গেল। তার বউ যেই অসময়ে তার বুকে হামলে চড়বে সেটা হৃদের ঘুণাক্ষরেও ধারণাতে ছিল না। হৃদের পিঠ শিরশির করছে ব্যথায়। গাড়ির বন্ধ দরজার সঙ্গে বাড়ি খেয়েছে ভালোই জোরে। সেই পিঠ ব্যথা নিয়েই মায়াকে দুহাতে জড়িয়ে নিল। এই প্রথম হৃদের মায়াকে জড়িয়ে ধরা, তাও এতটা কাছ থেকে। মায়ের ক্ষেত্রেও হয়তো তাই। দুজন দুজনকেই প্রথম আলিঙ্গন করলো। হৃদের বেয়াদব মন তো বইয়ের পাল্লায় পড়ে বুকের ভেতর লাফিয়ে বেড়াচ্ছে নিচে কুদে। খুশিতে কখন না জানি লাফ দিয়ে বুক থেকে বেরিয়ে যায়। হৃদ মায়ার কোমর চেপে একটু উপরে তুলল। কোল থেকে মায়ার পা পিছনে যাচ্ছে বলে হৃদ দুহাতে মায়াকে জড়িয়ে ধরে মায়ার ভর নিজের বলিষ্ঠ হাতে নিল। মায়া তখনও দুহাতে হৃদের গলা জড়িয়ে সেখানে মুখ ডুবিয়ে বসে। সারা শব্দ দুজনের কারণে, অনুভবে দুজনেই নিশ্চুপ। হৃদের একটা হাত মায়ের কোমরে তো অন্যটা সোজা চলে গেল মায়ের খোপা করা চুলের মুষ্টিতে। হৃদ মায়ের খোপা করা চুল মুষ্টিবদ্ধ করে পিছনে টানল। মায়াকে নিজের মুখোমুখি করতে মায়ের চুলের ব্যথায় নাক মুখ কুঁচকে চোখ বন্ধ করে রইল। তারপরও উফ শব্দ করল না। হৃদ মায়ের উপর ঝুঁকেই তার অশান্ত চোখ আউড়িয়ে তাকালো মায়ের বন্ধ দু চোখের কম্পিত পাতার দিকে। তারপর চোখ ঘোরালো মায়া গালের পড়া 2 গাছি চুলের দিকে, তারপর নাক, এরপর মায়ের টকটকে লাল কম্পিত ঠোঁটের দিকে। সেই অশান্ত দৃষ্টি পরপর ঘুরে চলল মায়ের থুতনি বেয়ে খালি গলার দিকে, এরপর আরও একটু নিচে। মায়ের গায়ের বাসন্তী রঙের শাড়িটার সাথে যেন মায়ের গায়ের রংটাও মিলে গিয়ে জলজল করে উঠল হৃদের চোখে। হৃদ অনুভূতি শূন্য চোখে আবারও মায়ের গলা থেকে দৃষ্টি ঘুরালো মায়ের টকটকে লাল ঠোঁটের দিকে, তারপর কম্পিত চোখের পাতার দিকে। হৃদের শ্বাস যেমন মায়ের মুখে আছড়ে পড়ছে, ঠিক তেমনই মায়ের শ্বাসও হৃদ নিজের উপর অনুভব করলো। হৃদের হঠাৎ ভীষণ রকমের নেগেটিভ ফিল হলো। বাড়াবাড়ি করে বউকে নিজের সাথে পিষে ফেলতে মন চাইল। হয়তো সে সিরিয়াস হচ্ছে। হৃদ উত্তেজনায় কামুক হয়ে ঠাস করে মায়াকে ঘুরিয়ে গাড়ির সাথে পিঠ ঠেকালো। মায়ের পিঠ গাড়ির বন্ধ দরজার সাথে ঠেকে যেতেই হৃদ মায়ের মুখোমুখি হয়ে ঝুঁকে পড়ল। মায়ের খোপা থেকে হৃদের হাতটা এবার আরও শক্ত হলো। মায়ের খোপা দেয়া গাঁদা ফুল মালাটা হৃদ শক্ত হাতে টেনে ছিঁড়ে ফেলতে ফেলতে রাগে দাঁত পিষে বলল, হিজাব কই তোর? মায়া ব্যথা বলল, তারপরও মুখে উপশব্দ বের হলো না, বরং সেভাবেই পড়ে রইল হৃদের গলা জড়িয়ে গাড়িতে পিঠ থেকে। হৃদের গাঁদা ফুলের মালাটা ছিঁড়তে গিয়ে মায়ের চুল সহ খোপা খুলে যায়। অল্প কিছু চুলও সেই মালার টানে ছিঁড়ে হৃদের হাতে আসে। মায়া খুবই আস্তে করে কম্পিত গলায় কোনো রকমের বলল, আপু হলুদের জন্য পড়া হয়নি। আপুর হলুদের জন্য তোকে কে লাইসেন্স দিয়েছে আমার অবাধ্য হওয়া? তোকে বলেছিলাম না আমার সস্তা জিনিস পছন্দ না, হিজাব পরিসনি কেন? মায়া কথা বলল না, বরং চোখ বন্ধ করেই সেভাবে পড়ে রইল হৃদের সাথে মিশে। হৃদ মায়ার শরীরের কম্পন টের পেল। মায়ের চোখে মুখের দিকে তাকিয়ে আবারও একই শক্ত গলায় বলল, কোলে চড়েছিস কেন? আমি যদি কিছু করে দিই তাহলে কাঁদবি? মায়া তীব্র লজ্জায় মুহূর্তেই হৃদের হাতের মধ্যে দিয়ে গলা জড়িয়ে ধরে মুখ ডোবালো। হৃদ মায়ের লজ্জার আঁচ করতে পেরেই বলল, আমি নেগেটিভ ফিল করছি হৃদ। বলতে বলতে হৃদ দুহাতে মায়াকে জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হতে চাইল, হয়েও গিয়েছিল। কিন্তু এর মধ্যে আরাফ খান কোথা থেকে